বিশেষ করে যারা কেমিক্যাল নিয়ে কাজ করেন তারা যদি ডক্টর না হন তাহলে কিন্তু তার কাছে যাওয়াটা ঠিক না। আমার বিয়ে হয়, আমার ফুলসজ্জের রাতে আমার আমার হাজবেন্ড আমাকে বললো, তখন তুই তুই করে বলতো বলতো এই তোর সঙ্গে না একটা কথা আছে। কি কথা? বলে একটা কথা লুকিয়েছে। এখানে আমার প্রচুরবার আমার কাছে পুলিশে এসছে, সিভিল ড্রেসে এসছে, আমি বুঝে গেছি এসছে। আমি যে আসুন করবেন, কিন্তু ইয়ে হবে, ছেলেদের দিয়ে করাতে হবে, মেয়েদের দিয়ে করাতে পারবো না। প্রচুর মেয়েও চায় যে ছেলেদের দিয়ে মাসাজ করাতে, হয়তো ভালো লাগে তাই জন্য চায়। অনেক প্রচুর পার্লার আছে যারা ফেসিয়াল স্ট্রোক জানে না, তো সে তারা করছে, সেটা স্কিনের কিন্তু ক্ষতি হচ্ছে। আর এমনিতে তুমি একবার করলেই যথেষ্ট। আর ফেসিয়াল 20 বছরের আগে করা উচিত না। বেরিয়ে এসে আমি বাড়িতে যখন চলে এসেছি তখন থেকে আমার স্টুডেন্টরা সব চলে এসছে। আমরা কোথায় যাবো এতগুলো স্টুডেন্ট? চুল পড়বে না কি করব? একটা তেল আছে খুব ভালো, যে তেলটা মাখলে পরে সত্যিই চুল পড়া বন্ধ হয়। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি বসে আছি বিউটি থেরাপিস্ট আর নেচার থেরাপিস্ট স্বাতী দত্তর সামনে। স্বাতীদি অনেকদিন থেকে এই ওনার এই বিউটি নিয়ে নানা রকম কাজকর্ম করেন, মানে দীর্ঘ প্রায় 30 বছর হলো। 30 না 36 বছর। 36 বছর ধরে উনি এই মানে রূপচর্চা নিয়ে কাজ করছেন এবং ওনার অনেক অভিজ্ঞতা। তো স্বাতীদি, আমার চ্যানেলে তোমাকে স্বাগত। খুব ভালো লাগছে তুমি আমার চ্যানেলে এসছো। তোমাকে অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা নিবেদিতা। তোমার আমি বেশ একটা বড় ফ্যান। যাই হোক, আর তোমার প্রোগ্রাম সবসময় আমি দেখি টিভিতে, ভীষণ ভালো লাগে, খুব ভালো করছো, আরো এগিয়ে যাও, এটাই আমি চাই। খুব ভালো। তো আমি একটু আজকে এসেছি তোমার কাছে, তোমার অভিজ্ঞতাও শেয়ার করব আর একটু বিউটি নিয়েও জানবো, কারণ তুমি এতদিন ধরে যখন কাজ করছো এবং ফ্ললেসলি সুন্দর করে কাজ করছো এবং কেউ তোমার নামে এসে কোনো ইয়ে করেনি, যখন এটা হয়েছে তার মানে নিশ্চয়ই তার একটা ধারাবাহিকতা আছে, সেটা জানবো। প্রথমে তুমি আমাকে বলো, ফার্স্ট আমার খুব জানতে ইচ্ছে করছে, চুল পড়বে না কি করব? চুল পড়বে না মানে হঠাৎ করে যদি চুল পড়তে শুরু করে, তাহলে একটা কাজ করুন, স্নানের ঠিক 1/2 ঘন্টা আগে তুলসী পাতার রস লাগান, ভীষণ ভালো। আর একটা কাজ করতে পারেন, যদি ড্যান্ড্রাফ থাকে তাহলে শশার রস লাগাতে পারেন। শশার রসে সিলিকন আর সালফার আছে, আচ্ছা, তাই জন্য শশার রসটা ভীষণ ভালো। শশার রসও কিন্তু লাগালে চুল পড়া বন্ধ হবে এবং আবার তোমার হ্যাঁ। আর এছাড়া আমি বলবো যে সপ্তাহে 3 দিন অন্তত চুলটাকে পরিষ্কার রাখতে হবে, কন্ডিশনার করতে হবে। তেল মাখতে বলবে না? না, তেল তো মাখতে বলবোই, কারণ আমি নিজে প্রচুর তেল মেখেছি একটা সময়, হয়তো এখন মাখি না, হয়তো কম মাখি, কিন্তু একটা সময় জানো তো আমাকে মানে ঠাট্টা করে বলা হতো যে বিয়েতে আমাকে 16 কেজি নারকেল তেল দেবে, এরকম একটা মানে বাড়ির লোকরা বলতো, মানে এতটাই আমি তেল মাখতাম। যারা বলেন যে তেল মাখলে চুলের কিছু হয় না, আমি বলবো এটা ভুল। তেলে আমার মা, ওদের যে ঠাকুমারা বা দিদিমারা যে বলতেন তেলে জলে চুল ভালো হয়, এটা কিন্তু ফেলে দেওয়ার নয়। ওনারা যে কথাগুলো বলতেন। আচ্ছা, তেলটা কখন মাখবে, রাত্রিবেলা না সকালবেলা? তুমি রাত্রিবেলা, আসলে আমরা এখন তো সবাই বেরোই, তো সেই ক্ষেত্রে বলবো যে রাত্রিবেলা তুমি মাখো, আর সকালবেলা শ্যাম্পু করে অফিস চলে যাও, তোমার তেলও মাখা হলো, চুলটাও ভালো নারিশমেন্ট হলো, আর চুলটাও ভালো থাকলো, চুল পড়াও কমলো, সবকিছুই হলো। তেলটাকে স্ক্যাল্পে মাখবে তো? একদম স্ক্যাল্পে, কারণ হেয়ার শ্যাফটে লাগিয়ে কোনো লাভ নেই, ওটা তো ডেড সেল। তো চুলে স্ক্যাল্পে লাগাও, যাতে মানে মাতৃকোষে প্যাপিলাতেও তো অনেক সময় অসুবিধা হয়, সেখানেও তো মানে রোগ হতে পারে, বা সেখানেও হয়তো খাদ্যের অভাব হতে পারে। চুলকেও তো খাদ্য দিতে হবে, ত্বককেও খাদ্য দিতে হবে। চুল আর ত্বকের খাদ্য দিলে ত্বক চুলও তোমার সঙ্গে কথা বলবে। আর একটা কথা হচ্ছে যে এই আজকাল বাজার চলতি প্রচুর ফর্সা হওয়ার নানা রকম ব্যাপার আছে। আমি একটু পরে না এখনই বলছি, যে ধরো কসমেটোলজিস্ট বা ডার্মাটোলজিস্ট আইভি করে, হ্যাঁ, তাতে স্কিনটা খুব উজ্জ্বল হয়ে গিয়ে ভীষণ ভালো একটা রং আসে, কিন্তু আগে বাজার চলতি প্রচুর ক্রিম পাওয়া যেত। এরকম বাইরে থেকে কিছু করে কি সত্যি গায়ের রং উজ্জ্বল করা যায়? দেখো, কালো মেয়ে কখনো ফর্সা হয় না আমার মতে, আর ক্রিম দিয়ে মানে ভাবো ত্বকটা উজ্জ্বল হয়। শ্যামলামিও যদি কোনো ক্রিম মেখে উজ্জ্বল ত্বক করে, তাহলে দেখে অনেক ফর্সা যারা তাদেরও ফেলে দিতে পারে। মানে ত্বকের উজ্জ্বলতাই হচ্ছে আসল গ্লো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কিন্তু মানে ত্বকটা উজ্জ্বল হবে ঠিকই, কিন্তু শ্যামলামের গায়ের রং হঠাৎ
খুবই একটা একটা খুব টান টান একটা ফর্সার দিকে একটা রং হয়ে গেল, এরকম না, হবে না? এটা আমার মনে হয় এটা একটা মিথ, মানে হয়তো কিছুটা মানে গ্লো হয় হ্যাঁ সেটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা কালো মেয়ে ফর্সা মানে একটা শ্যামলা মেয়ে ফর্সা ফর্সা হয়ে হয়ে যাবে, যাবে, হ্যাঁ। এটা কিন্তু আমার কিন্তু মনে হয় ঠিক আইভি না। তে হচ্ছে ওদের ভেতরে না, একটা। আইভি আমি জানি, আমাদের এখানেও আইভি হয়, হ্যাঁ, কিন্তু হয় কিছুটা হয়, কিন্তু পুরো মানে একটা মেয়ে হঠাৎ করে মানে না সেটা হয় শ্যামলা না থেকে কিন্তু, ওটা হয় না। যেমন ধরো এই যে কাজল বা এরা হচ্ছে না, মানে সত্যি কাজলকে তো দেখে মনে হয় যে কি করে করলো, হ্যাঁ। স্কিনের গ্লো, হ্যাঁ, স্কিনের গ্লোটা এই না। যে গ্লোটাই হচ্ছে আসল। হুম একটা মহিলা বা পুরুষের যদি গ্লো আসে, হুম তাই বললাম না, অনেক মানে হয়তো সে কিছুই ফর্সা যে সে কিছু করে না, হুম তার স্কিনের থেকে অনেক বেশি ভালো লাগবে তার হুম। স্কিনটা। আচ্ছা, এবার একটা তোমাকে বলি হুম যে তোমার বাড়ির নিচেই তোমার পার্লার। হুম আচ্ছা, তোমার আর একটা ফ্ল্যাটে তোমার এই কসমেটোলজিস্ট বা ডার্মাটোলজিস্ট আছেন। হুম। তুমি তাহলে কোথায় তোমার কাজটা করো? দেখো, আমি এখন এমন একটা পজিশনে রয়েছি, আমি প্রথমত আমি একটা সিনিয়র সিটিজেন হয়ে গেছি। হ্যাঁ। আমার বাড়ির লোক সবাই বলে রিটায়ার করো, অনেক কাজ করেছো, হুম 36 বছর ধরে কাজ করেছো, এবার তোমার, আমার মেয়ে বিশেষ করে, হুম। আমার হাজবেন্ড আর মেয়ে বলে অনেক কাজ করেছো, এবার থামো। কিন্তু সত্যিকারে যারা আমরা কাজ করি তারা কিন্তু থামতে পারে না, একদম থামা এবং যায় না। তাদের মনটা কিন্তু সেই দিকেই চলে যায়। হুম আমার অবস্থাও ঠিক তাই। আমি থেমেছি বটে, থেমেছি কারণ আছে, আমার শারীরিক কারণে, কারণ আমার 3বার করোনা হয়েছে, হুম যার ফলে আমার লাংসের প্রবলেম এসে গেছে। এমনিতে তো আমার প্রেশার, সুগার, হুম থাইরয়েড সবই আছে, হুম। অনেক অপারেশনও হয়েছে, কিন্তু ওই করোনার পর যে লাংসের প্রবলেমটা মারাত্মক প্রবলেম। তোমার ইনস্টিটিউট গুলোতেই তুমি বিউটির ওপরেই মানুষজনকে শেখাই। শেখাও, হুম বা বা রয়েছেন এখন যারা তোমার হুম ফ্ল্যাটে বা এইখানটাতে বা হুম নিচের বিউটি পার্লারে, হুম হুম। এই দুটো জায়গাটা তোমারই মানে ইচ্ছা অনুসারে এই এদেরকে হ্যাঁ, মানে তুমি এটা হচ্ছে তোমার কসমোটোলজিস্ট, যেটা হচ্ছে কেমিক্যাল হুম। পিলিং হয়, এগুলো কেমিক্যাল দিয়ে হয়, হ্যাঁ হ্যাঁ, আর নিচটা হচ্ছে আয়ুর্বেদিক পুরো। আয়ুর্বেদিক হ্যাঁ, হয়। পুরো এই আয়ুর্বেদিক। দুটোই তুমি, এই দুটোর সঙ্গে তুমি অ্যাটাচড? হ্যাঁ, এই দুটোর সঙ্গে তো আমি ওতপ্রোত হয়ে জড়িত, হ্যাঁ, কারণ এটা আমার মনে হয় দুটোই আমার সন্তান। সেই। যদিও এই যে আহ, এইখানে যে যিনি আছেন ডক্টর, হুম তিনি সত্যি খুব ভালো, ভীষণ, হুম। মানে খুব ভালো, মানে আমি তো বলবো যে ওর কাছে যেসব কাস্টমাররা আসেন বা পেশেন্ট আসেন আজ উনি একজন পর্যন্ত, ডক্টর? হ্যাঁ মানে কি নাম ওনার? ডক্টর দেবাশিস বিশ্বাস, আচ্ছা। এবং ও বাইরে থেকে করে এসছে, হুম এবং ওর প্রচুর জায়গায় চেম্বার আছে, হুম শুধু এখানে নয়, ও দার্জিলিং থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, বম্বে থেকে শুরু করে, এদিকে দুর্গাপুর, মানে হুগলি, মানে কোথায় চেম্বার নেই, প্রচুর হুম হুম চেম্বার, সেলিব্রিটি ডক্টরও। হুম 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 তা তাই জন্য ও কাজটা সত্যিই খুব ভালো, হুম মানে আমি দেখেছি তো ওর হাতের কাজটা। আমার কাছে আগেও একজন ছিল, হুম সে অবশ্য ডক্টর ছিল না, কিন্তু তার কাজ আর এর কাজ হচ্ছে আকাশ পাতাল হুম তফাৎ। হুম হুম এবং সর্বোপরি আমি যেটা বলবো নিবেদিতা, কাজ করলেই হলো না, মানুষটাকে ভালো হতে হবে, হুম তাই না? হুম হুম হুম। আমি তো প্রচুর মানুষের সঙ্গে থেকেছি বা টাচে গেছি, আমি বলবো যে এই ছেলেটি মানুষ হিসেবে খুব ভালো, এটা দেবাশিস। কতক্ষণ কতক্ষণ খোলা থাকে? রোজই খোলা থাকে, হ্যাঁ। তবে দেবাশিস মনে হয় সপ্তাহে 3-4, কারণ এত জায়গাও চেম্বার করে হুম ফেলেছে এখন, হুম। 3-4 দিন আসে। তাছাড়া ওর যারা অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট। যারা আছে, জয়ন্ত আছে, সৌরভ আছে, এরা কি করে, এরাও এটা করতে কাজটাকে, পারে, মানে পুরো ওরা শিখে গেছে পুরো। হ্যাঁ ওরা বুঝতে শিখে পেরেছে, গেছে, হ্যাঁ, হ্যাঁ। ভীষণ ভালো। তো ওইটাকে মানে ক্যারি ফরওয়ার্ড করে নেয়, যারা হ্যাঁ আসে হ্যাঁ হ্যাঁ, তাদেরকে ডাক্তারের বোঝাতে। সঙ্গে কনসাল্ট করে করে নেয় ওরা। এবার কথা হলো, যদি তোমার সঙ্গে দর্শকদের মধ্যে অনেকেই হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করতে যদি হুম চান, হুম। হ্যাঁ, তাহলে ওরা কি, তুমি কি সাজেস্ট করবে যে তুমি আয়ুর্বেদে দেবে না এখানে দেবে, এটা কি তুমি সাজেস্ট করবে? আমি নিশ্চয়ই করব, হুম কারণ আমি আগে দেখে নিই হুম এটা আয়ুর্বেদিক দিয়ে কমবে কিনা। হুম হুম কেন, আমিও প্রচুর আগে পেশেন্ট করেছি, আমার অনেক অ্যাকনি পেশেন্ট এসছে, রিঙ্কলস এসছে, হুম আমি করেছি। হুম কিন্তু এখন যে মডার্ন টেকনোলজি যে এসছে, যখন আমি দেখি না দেবাশিস সেটা আরো ভালো করতে পারবে, হুম তখন দেবাশিসের কাছে দিই। আবার যখন বলি না, এটা তোমার পার্লারে গেলেই ভালো হবে, হুম তুমি এইভাবে তুমি চলো, স্টেপ বাই স্টেপ চলো, হুম। তাহলে পার্লারই তোমার। অনেকে আবার একটু কেমিক্যালে ভয় পায়, হ্যাঁ। হ্যাঁ, কেমিক্যাল একটা সাইড এফেক্টস থাকে, তো ওই জন্য ভয় পায়। তা সেক্ষেত্রে ওরা তখন বলে না, আমরা আয়ুর্বেদিক ইয়েতে যাব, হুম তখন আমি ওদের পার্লারে পাঠাই। তবে একটা আমার বলার কথা আছে, যেটা হচ্ছে যেখানেই যান সেখানে কিন্তু একটা জানে যে, যার নলেজ আছে,
তার কাছে যাওয়া উচিত। হুম বিশেষ করে যারা কেমিক্যাল নিয়ে কাজ করেন, হুম তারা যদি ডক্টর না হন তাহলে কিন্তু তার কাছে যাওয়াটা ঠিক না, হুম 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 আমার মনে হয়। প্রপার ডক্টর হতে হ্যাঁ, হবে। মানে প্রপার ডাক্তার হতে হবে। এবার একটু তোমার নিজের কথা শুনবো। হ্যাঁ, হুম, তোমার ছোটবেলার কথা, তুমি কি করে এই দিকটায় এলে, হ্যাঁ, বিউটির দিকটাতে। যে সময়ের কথা তুমি বলছো সেই সময় তো একটা বুম হয়েছিল হুম, হুম। 35-36 বছর আগে। হ্যাঁ, হ্যাঁ, ওই সময় মানে এই বিউটিশিয়ান কনসেপ্টটাই কলকাতা শহরে হ্যাঁ, তখন শুরু হয়েছিল শুরু বলা যায়। হয়েছে হ্যাঁ। তখন। হ্যাঁ, তো সেইখান থেকে আমি একটু জানতে চাই তোমার জার্নিটা। আসলে ছোটবেলায় আমার উম, বাবা ছিলেন ব্যাংকের ম্যানেজার ছিলেন, আর মা খুব ভালো গান গাইতেন। মা খুব শিক্ষিত মহিলা ছিলেন, মানে মুখে মুখে অঙ্ক করতে পারতেন। মানে আমি মাকে দেখেছি, মানে যখন উনি অন্ধ হয়ে গেছেন, অন্ধ? হ্যাঁ, অন্ধ অন্ধ মানে সেন্ট্রাল ভিশন চলে গেছিল মায়ের। কি করে? সুগার মানে থেকে? নার্ভ শুকিয়ে গিয়ে। তা আচ্ছা সেই জন্য মা কিন্তু তখনও 11-12 এর অঙ্ক না মুখে মুখে সলভ করে দিতেন। আচ্ছা। তো এইরকমই আর মা খুব ক্লাসিক্যাল, খুব ভালো গান গাইতেন। মানে সিঙ্গাপুরে রেডিও বিবিসিতে গান গিয়েছেন উনি। হুম হুম তো যাই হোক, আর আমার বাবার যে আমার দাদু যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তার বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। আমরা এক সময় বালিগঞ্জ প্লেসে ছিলাম। কিন্তু আমার ছোটবেলাটা কাটে সিঙ্গাপুরে। আচ্ছা সিঙ্গাপুর থেকে আমরা চলে আসি হয়তো 4 বছর বয়সে। এই দমদমে আসি আমরা, এবং বাবা এই দমদম ব্রাঞ্চে ম্যানেজার হয়ে আসেন। আচ্ছা। এখান থেকে আমার শুরু কোন ব্যাংক জার্নিটা। ছিল? ইউকো ব্যাংকে আচ্ছা। ম্যানেজার ছিলেন। তা যাই হোক, সেখান থেকেই আমি আর বাবা ভীষণ এখানে স্ট্রিক্ট কোন ছিলেন। স্কুলে পড়তে? ক্রাইস্ট চার্চে আচ্ছা। পড়তাম। আর বাবা ভীষণ মানে স্ট্রিক্ট ছিলেন, মানে আমাকে বারান্দায় দাঁড়াতে দিতেন না, এই রে। ছাদে যেতে দিতেন না, মানে হুম। এরকম একটা। তোমরা কয় ভাই বোন ছিলে? আমরা 2 বোন 1 ভাই। আচ্ছা। আমি বড়, হুম তারপর আমার বোন, তারপর আমার ভাই। হুম তা আমাকে এত ভাবে আমাকে মানে এত স্ট্রিক্ট ভাবে রাখা হতো। মানে আমি না ভীষণ মানে হাঁপিয়ে গেছিলাম। আমি খালি ভাবতাম এটা কেন হচ্ছে, মানে কেন হুম। করছে। তখন আসলে সময়টা তখনকার অন্যরকম দিনে ছিল। অন্যরকম তো ছিল ব্যাপারটা। মানে আমরা তো ভাবতেই পারতাম না যে বাড়ির বাইরে গিয়ে আমরা ঘুরবো। হুম হ্যাঁ, মানে আমাদের ঘোরা মানে হচ্ছে পুজোর সময় সন্ধ্যে 6টা অবধি মণ্ডপে থাকা, এটা হচ্ছে আমাদের নিয়ম হুম ছিল। হুম হুম তো এরকম স্ট্রিক্টনেস থেকেই আমার মনের মধ্যে একটা বিদ্রোহ জাগলো। আচ্ছা। তো বিদ্রোহ জাগার পর আমি যখন মাধ্যমিক দিলাম, তখন আমি আমার এক মামা, তিনি ওই মতিঝিল যাদের করগুপ্তদের বাড়ি, তার মেয়েকে বিয়ে করেছিল, তাদের বাড়িতে থাকতেন। তো ওইখানে আমার হাজবেন্ড, তা মানে আমার মামির, তাকে ভাই বলে ডাকতো। তো হুম তার সঙ্গেই আমার ওখানে পরিচয়, মানে প্রথম বলতে পারো যে দেখ ওনার সঙ্গে আমার মানে অ্যাটাচমেন্ট হলো। মানে হুম উনি বললেন যে আমাকে নাকি মানে ভালো লাগে। হুম। তা আমি মনে করলাম উনি বোধহয় উত্তম কুমার, বুঝতে পেরেছি। মানে আমি তো, মানে সত্যি কথা বলতে আমি তো বেরোতামই না, আমাকে তো হুম বেরোতে হুম দেওয়া হতো না। হুম 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 মানে আমি তো মানে কি বলবো, হাঁপিয়ে উঠেছিলাম। তো ওইখান থেকেই আমার শুরু। হুম তারপরে কি হলো, আমার বাবা যখন জানতে পারলেন ব্যাপারটা, বিশাল গন্ডগোল, মানে ভীষণ অশান্তি। তারপর কি 80 বোধহয় 81-80তেই আমি রেজিস্ট্রি করে ফেললাম। হুম 81-এ রেজিস্ট্রি করে ফেললাম। তারপরে রেজিস্ট্রি করার পর কেউ জানতো না, মানে কাউকে জানাইনি। আমার মামারা জানতো শুধু। হুম হুম মামারাই 2 বছর বাদে আমার মা বাবাকে কানে তুলে দিল হুম হুম যে হুম তোমার মেয়ে রেজিস্ট্রি করেছে। কিন্তু অদ্ভুত যেন তখনকার দিনের ভালোবাসা আর এখনকার দিনের ভালোবাসা অনেক অনেক অদ্ভুত এখন লাগে আমার। তখন দিনের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা ছিল। মানে আমি যেভাবে ভালোবেসেছি, তা আমার মনে হয় আজকের দিনে ছেলেমেয়েরা ওরম ভালোবাসতে জানিই না। আচ্ছা। তা যাই হোক, আহ, আমি যখন শুনলো আমার রেজিস্ট্রি হয়ে গেছে, আমি বললাম, ডিক্লেয়ার করলাম যে ঠিক আছে, তোমরা যদি বিয়ে না দাও আমি কিন্তু পালাবো না। তখন তখনকার সময় কিন্তু ভীষণ, দেখবে, পালিয়ে পালিয়ে বিয়ে যাওয়া। হ্যাঁ। ব্যাপারটা ছিল আমাদের সময়। হুম আমি বললাম না, আমি পালাবো না, তোমাদেরই বিয়ে দিতে হবে, আর যদি না দাও আমি এখানে বসে থাকবো, হুম মানে আমি থাকবো। হুম। বিয়ে হয়ে মানে গেছে। ওর সঙ্গে বিয়ে দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, ও দিলে ওর সঙ্গে দিতে হবে, আর না হলে আমি এখানেই থাকবো, বাপের বাড়িতে থাকবো। আমি যখন বিয়ে করলাম তখন আমি মনে করলাম যে আমাকে কিন্তু এবার নিজের পায়ে দাঁড়াতে হবে। আচ্ছা, বিয়ের পর তুমি মনে করলে যে তোমার নিজের পায়ে দাঁড়ানোর না, কথা? বিয়ের পর না, বিয়ের আগে থেকেই আমি তখন হ্যাঁ। ভাবতে শুরু করেছি। কারণ আমার হাজবেন্ড কি করেছিল, ফার্স্ট ইয়ার পড়াশোনা করে ছেড়ে দিয়েছিল পড়াশোনা। হ্যাঁ। হ্যাঁ, কেন? হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিয়েছে সে। এদিক ওদিক ঘুরে বেড়ায়, বন্ধুদের সঙ্গে খুব মজা করে ঘুরে বেড়াচ্ছে। তা আমি ফার্স্ট ওকে ইয়ে দিলাম যে তোমাকে কিন্তু গ্রাজুয়েট হতে হবে। হুম আমাদের ফ্যামিলিতে আন্ডার গ্রাজুয়েট কেউ নেই। হুম হুম তা এটা না হলে আমি তোকে বিয়েও করতে পারবো না, বিয়ে করবোও না। তা ও কিন্তু সেটা শুনেছে। আমার যেদিনকে বিয়ে হয়, যেদিনকে এটা আমি কাউকে বলিনি। আমার বিয়ে হয়, আমার ফুলসজ্জের রাতে আমার আমার হাজবেন্ড আমাকে বললো, তখন তুই তুই করে বলতো বলতো এই তোর তোর সঙ্গে না একটা কথা আছে।
কি কথা বলে, একটা কথা লুকিয়েছে। আমি ভাবছি কি কথা, কি কথা লুকিয়েছে সে। আমি বলছি, কি কথা লুকিয়েছিস? আমিও তুই করে বলতাম। বলে আমার না জানিস তো, আমার না কাল থেকে চাকরিটা নেই। তুমি বিশ্বাস করবে না, আমার ঠিক মনে হলো যে আমার আমাকে কেউ শূন্যে ছুড়ে দিল, কেউ আমাকে। আমি কি, চাকরি নেই তো বলিস নি কেন? তাহলে আমি বিয়েটা আটকে দিতাম, আবার চাকরি পেতিস তখন করতাম। বলে না, তুই যদি বিয়ে না করিস, তাই জন্য আমি করিনি। কিন্তু ওই যে দেখো, অন্য মেয়ে ওলে ভাবতো কি আমাকে ঠকালো, কিন্তু আমি আমি বুঝতে পেরেছিলাম, মানে ধরে একটা হাব ভাব করে কেঁদেছিল। তখন আমি বললাম, আমি ওকে ভাবলাম যে আমার কোথা থেকে একটা শক্তি এসে গেল। ওকে ধরে বললাম, না আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। ওই যে সব ঠিক হয়ে যাবে, রাত্রিবেলা ওই ভগবান বোধহয় শুনেছিল, বুঝলো ঠিক আছে, সব ঠিক করে দেবো। যাই হোক, সেখান থেকে আমার মানে শুরু উনি আবার জার্নিটা। পড়াশোনা মানে পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনাটা শুরু করেন? না, পড়াশোনা তখন তো গ্র্যাজুয়েট হয়ে গেছে ও। না না, আমি বলছি এই কম্পিটিটিভ হ্যাঁ, পরীক্ষার জন্য। পরীক্ষাগুলো দিত। আর তারপরে কি হলো, আর একটা মানে 3 মাস বাদে ও একটা প্রাইভেট কনসার্নে চাকরি পেলো। হ্যাঁ। সেটা হচ্ছে জামশেদপুরে। আচ্ছা। তোকে জামশেদপুরে থাকতে হবে, মানে চলে যাও, থাকতে হবে না, এখানে চলে যাও। ও চলে গেল, আর আমিও একটা পার্লারে জয়েন করলাম। আচ্ছা। নতুন একটা পার্লারে জয়েন করলাম, সেখানে কোথায়? ছিলাম। এখানে একটা নতুন একটা পার্লার হয়েছিল, মানে আমাদের কাছাকাছি। হ্যাঁ। ওখানে 1 মাস মতো ছিলাম। দেখলাম যে পার্লারের পরিবেশটা ভালো না। ভদ্রলোক তৈরি করেছে কিন্তু অন্য কারণে। তা আমি আচ্ছা, ছেড়ে দিলাম, ছেড়ে অন্য দিয়ে কারণে মানে? অন্য কারণে মানে মানে ওনার উদ্দেশ্যটা ঠিক ছিল না। আচ্ছা। তো যাই হোক, ওখানটা ছেড়ে দিয়ে আমি পার্ল বলে একটা বিউটি পার্লার ছিল, দেখবে খুব নাম করা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ওই ভদ্রলোক, ওই ভদ্রমহিলাও কিন্তু মিসেস ইরানির কাছে মানে হ্যাঁ হ্যাঁ। করেছিলেন, আমাদের থেকে সিনিয়র। উনি বললেন যে আমার একটা পার্লার আছে, তুমি ওটা ওটা তুমি দেখো। কোথায় সেটা? সেটা অমরপল্লী বলে একটা জায়গা আছে, ওখানে। ওখানে। ওখানে দেখলাম, দেখতে দেখতেই আমার 2 মাসের মধ্যে অদ্ভুত ভাবে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা আমার সঙ্গে দেখা করতে এলো। বললো তারা পার্লার খুলবে, এবং মানে আমার সঙ্গে মানে কনসাল্ট করে খুলবে। তাই আমি বললাম ঠিক আছে, কারা? খুব ভালো। মানে দুজন, এই ভদ্রলোক আর একজন ভদ্রলোক, ভদ্রলোক স্বামী স্ত্রী, কিন্তু আচ্ছা তারা পার্লারে কিচ্ছু যায় না। আচ্ছা। তা আমি তাদের গাইড করলাম, এবং তখন আমি ভাবলাম যে আমি একটা ট্রেনিং সেন্টার করব। মানে আমার সেই এবিলিটিটা ছিল। আমি বললাম আমি একটা ট্রেনিং সেন্টার খুলবো, বলে আমাদের এখানেই খোলো। তা আমি ওই পার্টনারশিপে শুরু করলাম। পার্টনারশিপে যা হয়, বাঙালি পার্টনারশিপ তো। কয়েকদিন বাদে, ভদ্রলোক ভীষণ ভালো ছিল, ভদ্রমহিলা কিছু জানতেন না তো। তো যাই হোক, মেয়েদের দেখবে, মেয়েরা মেয়েদের একটু জেলাস করে। তবে ছেলেরাও যে কম নয়, যায় না তা না। জীবনে দেখেছি ছেলেদেরও জেলাসে দেখেছি আমি, সাংঘাতিক জেলাস, মেয়েদের থেকে ছেলেদের জেলাস বেশি। যাই হোক, তাতে আর আমার না সম্মানটা আগে ছিল। আমি বললাম না, এখানে চলবে না। তা আমি একদিন বললাম যে না, আমি এখানে করবো না। মানে আমার একটা অসম্মান লাগলো নিজেকে, তাই জন্য আমি চলে এলাম। জায়গাটা ওদের ছিল? ওদের ছিল। আমি চলে এলাম, বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমি বাড়িতে যখন চলে এসেছি, তখন থেকে আমার স্টুডেন্টরা সব চলে এসছে। ও। বলে আমরা কোথায় যাবো, এতগুলো স্টুডেন্ট। ও, তখন তাহলে তো তোমার একটা অন্যরকম মানে বিরাট জয়। হ্যাঁ, তাই বললাম যে দেখো, তোমরা যদি মনে করো ওখানেই থাকতে পারো। বলে আমি ওখানে আমরা থাকবো কেন, উনি তো কিছুই জানেন না। তা আপনি তো বেরিয়ে আসলেন। তাই বললাম কেন বেরিয়ে আসলাম, তোমরা দেখেছো। বলে আপনি আপনি শুরু করুন। ওরাই আমায় উৎসাহ দিল। ওইখান থেকে আমার জার্নি। তখন আমার এই বাড়িটা, ফ্ল্যাটটা হচ্ছে, আমি একটা ভাড়া বাড়িতে থাকি। আচ্ছা। ওই ভাড়া বাড়ি থেকে আমার ট্রেনিং সেন্টারটা শুরু। তুমি তো বললে তোমার বেডরুমের মধ্যে যত বড় জায়গা ছিল সেখানে সব স্টুডেন্টদের বসিয়ে তুমি বসে আমি করতাম। হ্যাঁ, একটা সময় এমন ছিল যে আমি যখন এখানে এলাম, মানে তুমি বিউটিশিয়ান ট্রেনিং দিতে? হ্যাঁ, বিউটিশিয়ান ট্রেনিং দিতাম। হ্যাঁ। দিতাম, আর ওখানেই আমি সমস্ত ট্রেনিং দিতাম। আমার ওখানে আমার জগৎটা ওই একটা ঘরের মধ্যে আমি করেছি। ওখানে সব লোকজন আসতো, ওখানে সবকিছু হতো। জীবনে অনেক স্ট্রাগল করেছি, অনেক কিছু দেখেছি জীবনে। হ্যাঁ, তারপর যখন এটা ফ্ল্যাট হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তুমি এই নিচে বিউটি পার্লারটা পেলে, আর এই হ্যাঁ ফ্ল্যাটটা পেলে যেটা তুমি স্পা করেছিলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিন্তু স্পাটা করেও আমি দেখলাম আমি আমার মতের সঙ্গে ম্যাচ করছে না। হ্যাঁ। সব ছেলেরা আসছে, প্রচুর ছেলে আসছে, এসে বলছে মেয়েদের দিয়ে মেসেজ করাবো। এই খেয়েছে। আমি বললাম না, এটা করতে পারবো না, কারণ আমি দমদম রোডের উপর থাকি, আর আমাকে সবাই চেনে এখানে। ছোট থেকে আমি থাকি না, আমার হাজবেন্ড আমাকে তোমার সবাই চেনে। নীতিতে আমার নীতিতে। আর আমি কখনো দেখতে পাবো না যে একটা মেয়ে, হয়তো হয় হয় থাই স্পা কি হয় না থাইল্যান্ডে বা ব্যাংককে কি হয় না, কিন্তু এখানেও আছে। হ্যাঁ, এখানে তো পর পর দেখতে পাবে। সবাই মানে যারা করছে, তারা বাউন্সার রাখছে, তাদের নেতাকে টাকা দিচ্ছে, পুলিশকে টাকা দিচ্ছে, কি এইভাবে বলছো? করছে। হ্যাঁ, টাকা দিতে হয়, নাহলে হয় না। এখানে আমার প্রচুরবার আমার কাছে পুলিশে এসছে, সিভিল ড্রেসে এসছে। আমি বুঝে গেছি এসছে। আমি যে আসুন করবেন, কিন্তু ইয়ে হবে, ছেলেদের দিয়ে বিয়ে করাতে হবে, মেয়েদের দিয়ে করাতে পারবো না। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি আসছি। আমি বুঝেছি এটা পুলিশ দেখতে এসছে আমাকে। সেটা ভালো জিনিস। হ্যাঁ, পুলিশ যাও দেখলে, আমি যে যখনই ইলিগাল কাজটা করবো, তখনই তো
উনি বলতে পারবেন না হুম। যে আমাকে তো দিন। ওই স্পাটা তুমি তুলে দিলে, কারণ ওরকম হলোই না, মানে আমি ছেলেরা মেয়েদের দিয়ে। আমি মানে করতেই পারলাম না। হ্যাঁ, আবার আমি এরকম, আমি বেহালাতে একটা পার্লার করেছিলাম, জানো তো, হুম বেহালে একটা একটা পার্লার করেছিলাম, সেখানে আমি দেখতাম মেয়েরা চাইছে ছেলেদের দিয়ে মাসাজ করছে, ফেসিয়াল করতে। হুম ছেলেদের, মানে যে ছেলেটি আমার ছিল, সে ছেলেটি ফেসিয়াল করতো, তাকে বেশি চাইতো, মেয়েদের দিয়ে চাইতো না। আচ্ছা। তাই ওই জন্য আমি কাউকেই দোষ দিতে পারি না। হ্যাঁ প্রচুর হ্যাঁ। মেয়েও চায় যে ছেলেদের দিয়ে মাসাজ করাতে, হুম হয়তো ভালো লাগে তাই হুম জন্য হুম। চায়। কিন্তু তুমি সেটা উঠিয়ে দিলে। না, আমি ওই জন্য উঠিয়ে দিই। তো আপাতত তুমি ওই করোনার সময় থেকে সব জিনিসগুলো একটু এদিকে। করোনার আগে থেকে আমি বেহালা সোদপুর তুলে দিয়েছি আচ্ছা, শুধু এটা এটা করতে। করতে, হ্যাঁ এটা করতাম। এখন আবার নতুন করে তুমি এটাতে ভালো করে যেটা কাজ করতে চাইছো, তাই তো? হ্যাঁ চাই, মানে আমি চাই যদি আবার শুরু করতে পারি। হুম। সবারই তো আশা থাকে, সেইরকম আশা আমিও রাখি। মানে তোমার কাছে এলে তারা স্কিনের বা চুলের বা যা হোক হুম, বিউটি ট্রিটমেন্ট পেতে পারেন, তোমার প্রোডাক্ট ইউজ করতে পারে, হ্যাঁ, এবং এখানে যদি এখানে পার্লারে যেতে পারে, হুম, এবং যদি প্রয়োজন হয় এই কসমেটোলজিস্ট বা ডার্মাটোলজিস্ট যিনি আছেন হ্যাঁ তার তার কাছে কাছে শিখতে গিয়ে পারে, ও নানা রকম ওই সমস্ত ব্যাপার, মেলানিন বা ওই ধরনের। সবকিছু ট্রিটমেন্ট। হ্যাঁ বরঞ্চ অনেক জানো তো এখানে যেটা হয়, যেমন ভাবো একটা জিনিস আছে যেটা মানে রিঙ্কলস তোলার জন্য হুম হুম হুম। ইনজেকশন পুশ করে করতে হয়, অনেক মানে বোটক্স, বোটক্স। ফিলার্স। আমি নামটা বলছি না কারণ কোম্পানির নাম আমি বলবো না, না কারণ না, আমি বোটক্স তাদের, ফিলার্স হ্যাঁ হ্যাঁ এইগুলো এগুলো এখানে হ্যাঁ, কিন্তু হয়। এটা মানে উইদাউট ইনজেকশনে, মানে কোনো ইনজেকশন ছুঁচ ফোটাতে হয় না। তাহলে? ছুঁচ ফোটানো ছাড়াও কিন্তু রিঙ্কলস দূর করা যায়। তাই? আমি নিজে হাতে, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, কোনো ইকুইপমেন্টস আছে? ইকুইপমেন্টস না, এমন একটা মানে লোশন এসেছে, হ্যাঁ কোম্পানিরা এনেছে, সেটা দিয়ে তোমার মাসাজ, সেরকম আলাদা মাসাজ আছে, হ্যাঁ। মাসাজ করে, মানে প্রচুর দাম সেগুলো, হুম হুম। করে সেটা রিঙ্কলস তোলা যায়, মানে কোনো আচ্ছা, যন্ত্রণা নেই। যন্ত্রণা নেই। না, মানে ছুঁচো ফোটাতে হবে না, 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 তাতেও তো রিঙ্কেলস উঠবে। উঠে যাবে। আচ্ছা, আর তোমার যে প্রোডাক্টস গুলো আছে হুম, হুম। সেগুলো নিয়ে তুমি যদি একটু এটা কিছু হচ্ছে বলো। মেনটেনেন্স প্রোডাক্ট। হ্যাঁ। দেখো, তুমি একটা ট্রিটমেন্ট করলে, হুম। ট্রিটমেন্ট করার পর তুমি যদি মেনটেনেন্স না দাও, তুমি একবার, মানে আমার মুখটা রিঙ্কেলস ফ্রি হয়ে হ্যাঁ গেল, হ্যাঁ 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 এটা একটু টাইট হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ চিনটা টাইট হয়ে হ্যাঁ, গেল, এই সমস্ত করার পরে সেটাকে মেনটেন করার মেনটেন জন্য। করতে হবে না, সেটা তোমার হুম সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে। হুম তোমার প্রত্যেকদিন 3 বার করে সানস্ক্রিন লোশন লাগাও। আমার সানস্ক্রিন ভীষণ ভালো, সেটা লাগাতে পারো। তাছাড়া ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে, সেটার জন্য আমার ফেস ওয়াশ, আয়ুর্বেদিক ফেস ওয়াশ আছে। এছাড়া চুলের জন্য যে ভাবো চুল দিয়ে সাদা হয়ে যাচ্ছে, এটা একটা বিশাল প্রবলেম, হুম। সেটা আয়ুর্বেদিকের মতন মতে একটা ব্ল্যাক মেহেন্দি আছে, আচ্ছা। ভীষণ ভালো, যেটা অ্যালার্জি হয় না, কেমিক্যালে হুম তো হুম অ্যালার্জি হুম হয়, হুম হুম অনেকেরই অ্যালার্জি হয়, তো সেটা অ্যালার্জি হয় না। এইগুলো আমার কাছে একটা তেল আছে খুব ভালো, হুম। যে তেলটা মাখলে পরে সত্যিই চুল পড়া বন্ধ হয়। যারা মানে বম্বে থেকেও আমার এরকম আছে, অর্ডার আসে, তোমার প্রোডাক্ট নেয়? নেয়, মানে একজন ভদ্র মহিলা তা নেয়। তোমার এই প্রোডাক্ট গুলোর জন্য তোমার নিশ্চয় একটা ছোট কারখানা আছে যেখানে হ্যাঁ তৈরি হ্যাঁ, হয়? মানে আমার না, আমি জব ওয়ার্ক করে নিয়ে আসি ইন্দোর থেকে, আচ্ছা। নিয়ে আসি এবং আমার এখানে গোডাউনে থাকে, হুম। এবং আমাকে ফোন করে যে অর্ডার দেবে, তার তার কাছে লোক চলে যাবে। আচ্ছা, গিয়ে সে সেটা করবে, হ্যাঁ এবং হ্যাঁ, তারপরে যদি দরকার হয় তোমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে এসে 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 আমাকে দেখাতে পারে, দেখাতে পারে। প্রচুর লোক দেখিয়েছে আমাকে, হ্যাঁ। প্রচুর মানে লোক। বেসিক্যালি যে সাধারণ একটা পার্লার সেখানে গিয়ে বসে তুমি ইন জেনারেল হয়ে যাচ্ছে হুম, অ্যাসেম্বলি লাইন, সেরকম না 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 ব্যাপারটা। না না, এটা একদমই না। হচ্ছে একদম হ্যাঁ আলাদা করে হ্যাঁ এক হ্যাঁ, একজনের জন্য এক একটা যত্ন। আমার মনে হয় কি জানো তো, যখন তোমার স্কিনে কোনো প্রবলেম আসছে বা চুলে কোনো প্রবলেম আসছে, কোনো এক্সপার্ট কে, ভালো যিনি জানেন, তাকে হুম। দেখিয়ে নেওয়া উচিত। মানে কোনো ডক্টর, হ্যাঁ, ডক্টর অথবা বিউটি কোনো হ্যাঁ। থেরাপিস্ট হুম দেখিয়ে নেওয়া উচিত। দেখানোর পর তিনি যে মানে সাজেশন দিচ্ছে, সেই সাজেশনে যদি চলে, তাহলে কিন্তু সে ঠকবে না। হুম তুমি হঠাৎ করে একটা পার্লারে ঢুকে গেলে, হঠাৎ করে বলে আমাকে একটা ফেসিয়াল করে দিন, আর হুম সে ফেসিয়াল হয়তো জানিই না, আজ বেশিরভাগই মেয়েরাই হয়তো ফেসিয়ালের স্ট্রোকই জানে না। অনেক হুম। তো আছে অনেক প্রচুর পার্লার আছে যারা ফেসিয়াল স্ট্রোক জানে না, তো সে তারা করছে, সেটা স্কিনের কিন্তু ক্ষতি হচ্ছে, হুম। ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেক করছে স্কিন। আচ্ছা, একটা কথা বলি, এই যে ফেসিয়াল তুমি যখন ওমেন্স ওয়ার্ল্ডে কাজ করতে, হুম, ওদের তো বিচিত্র ফেসিয়াল ছিল, আমি হ্যাঁ হ্যাঁ জানি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অনেক রকম ফেসিয়াল হ্যাঁ, ছিল। 54টা স্ট্রোক ছিল ওদের। তাই? হ্যাঁ, ওটা শিখতে হতো। শিখতে হতো তোমার। হ্যাঁ। এবার কথা হচ্ছে যে অনেকে আজকাল বলছে ফেসিয়ালটা নাকি এমনি, মানে ওটা হুম, করেও কিছু হয় না, সত্যি? না, ভুল। আচ্ছা। কেন হবে না? মাসাজ করলে তোমাকে যদি বলে তুমি যে বডি মাসাজ করলে। ম্যাসাজ নাও, হ্যাঁ। তোমার ব্লাড মাসাজ করলে হয় সার্কুলেশন। না? হ্যাঁ তোমার রিল্যাক্সড হয় না? তুমি বডি হ্যাঁ রিল্যাক্স হয়, মাসেল গুলো তোমার হ্যাঁ স্ট্রেংথ বাড়ে, তো হ্যাঁ। হয় না? তো ফেশিয়ালেও তো তোমার মুখেও তো মাসেল আছে, সে হুম। মাসেল গুলো স্ট্রেংথ বাড়ে। হ্যাঁ, ওইটা ব্লাড ব্লাড সার্কুলেশন হয়, সার্কুলেশন তারপর ঠিক যেটা হয়, আটকানো হয় সেটা একটু হ্যাঁ টাইট হয়ে যায়। টাইট হয়ে যায়। হুম। যারা বলেন সেটা ভুল বলেন, ঠিক বলেন না। আচ্ছা, মোটামুটি কতবার একটা ফেসিয়াল একজনের করা উচিত মাসে?
মাসে অন্তত 2বার করলে ভালো, যাদের যাদের 40 বা 50 ক্রস করে গেছে। আর এমনিতে তুমি একবার করলেই যথেষ্ট। আর ফেসিয়াল 20 বছরের আগে করা উচিত না। সে তো বটেই। হুম। এমনি হ্যাঁ, নরম হ্যাঁ, ভালো হ্যাঁ, স্কিন, হ্যাঁ, হ্যাঁ। আর এই যে ব্লিচিং সম্পর্কে একটা না ধারণা একদম আছে? না। একদম না। না, আমি ব্লিচের একদম এগেনস্টে। আচ্ছা। আর ওয়্যাক্সিং? ওয়্যাক্সিংটা করতে পারে, ওয়্যাক্সিং এ কোনো অসুবিধা নেই। কারণ তুই ফেস বলছো ওয়্যাক্সিং? না না, ওই সারা বডির না, ওয়্যাক্সিং, বডি ফেস ওয়্যাক্সিং না, সবকিছু। বডি ওয়্যাক্সিং করা যেতে পারে, ওটা কোনো ব্যাপার না। এখন লেজার এসে গেছে, লেজার দিয়েও করতে পারে, কিন্তু ওয়্যাক্সিং ভালো, খারাপ না। হ্যাঁ, লেজারটা করলেও তো বছর দিনেক আটকে হ্যাঁ, রাখা হ্যাঁ, যায়। আটকে রাখা যায়। আচ্ছা, আরেকটা কথা, যে এই যে ভুরু প্লাগ বেসিক যেটা, হুম, হুম, হ্যাঁ, হুম। এই ভুরু প্লাগটা কি পার্মানেন্টলি করে নেওয়া উচিত লেজার দিয়ে, নাকি না ওটা রেগুলার মাঝে না, মাঝে না, করা যায়? ওটা আমি বলবো ওটা ঠিক না। তাহলে ওটা রেগুলার বাইসে পুরো প্লাগ করো, ভালো না? অনেক ভালো। পার্মানেন্ট করা উচিত না, না? কোনো আচ্ছা, দরকার নেই। যদি কারোর ভুরুর চুল কম থাকে, হুম। সে ওটাকে কি ক্যাস্টর অয়েল বা অন্য কিছু দিয়ে, মানে হ্যাঁ, কিভাবে বাড়াবে? ওটা যদি ভুরু চুল কম থাকে, ছোটবেলা থেকে যদি একটু ক্যাস্টর অয়েল লাগায়, হুম। তাহলে আহ, গজায়। গজায়? কিন্তু ক্যাস্টর অয়েল লাগিয়ে রাখলে হবে না, কিছুক্ষণ বাদে হালকা করে মুছে দিতে হবে। আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা। করলে পরে নিশ্চয়ই হবে। কিন্তু যার মানে পরিবারেই নেই, মানে আছে তো জিনগত, অনেকের আছে, হ্যাঁ, হ্যাঁ, জিনগত হ্যাঁ, নেই। তাদের হবে না। তোমার এমনি কোর্স ফি কত? আমার কোর্স ফি হচ্ছে 25,000 টাকা। আমি হ্যাঁ বেশি নিই না, সবাই লাখ টাকা 1.5 লাখ টাকা দেয়, কিন্তু আমি সবার জন্য, মানে সবাই যাতে আসতে পারে, হ্যাঁ। এবং এটা কত মাসে? ইনস্টলমেন্টেও নিই। কত মাসে? 4 মাসে। 4 মাসে। আর কোথা থেকে সার্টিফিকেটটা দেয়? এখান থেকে আমি, আচ্ছা মানে আমি তো সার্টিফিকেট দিতে পারি, আচ্ছা, আমার তো দেওয়ার সে, রেজিস্ট্রেশন আছে হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি আমার থেকে দিই। এবং তখন তারা একটা বিউটিশিয়ান হয়ে যেমন কাজ তবে আমি করতে পারে। চাকরিও করেছি, আমি অনেক এনজিওর সঙ্গে চাকরি করেছি, যুক্ত কাজ আছে? করেছি, কাজ হ্যাঁ। করেছি সেভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ হুম করেছি। স্লাম এরিয়া থেকে মেয়েদের মানে ওরা দিত, পাঠাতো। হুম তো ওদের সঙ্গে আমি কাজ, মানে ওদেরকে শিখিয়ে আমি নিজে গিয়ে পার্লারে ঢুকিয়ে দিয়ে এসেছি। হুম তো হুম হুম। প্রচুর মেয়েকে আমি চাকরিতে জয়েনও করে দিয়ে এসেছি, যাতে বাহ। তারা ভালো করে। হ্যাঁ। প্রচুর মেয়ে, মানে ভাবতে পারে না, অনেক মেয়ে আছে, কিন্তু আমাদের কথা না বলার কেউ নেই। কারণ আমাদের, দেখো, আমরাও তো একটা সমাজের কাজ করছি, নিশ্চয়ই। আমরাও তো একটা সমাজে এমন কাজ করছি যে যেখানে মেয়েরা স্বনির্ভর হচ্ছে, হুম। কিন্তু আমাদের কথা কিন্তু কেউ ভাবে না, কোনো গভর্নমেন্টে না, কোনো কেউ ভাবে না। ছুটির কোনো মানে মানে কোনো কারুর বিয়ে এসে 2 মাস আগে এসে বলেছে, এরকম কোনো হয়েছে তাকে তুমি দারুণ। মিরাকেল চেঞ্জ করে না, দিয়েছো? সেটা একটা, মানে একটা খুব মজার ঘটনা রয়েছে। আমার নবকল্লোলে আমার একটা ছবি বেরিয়েছিল, আমার আচ্ছা। সম্বন্ধে বেরিয়েছিল। হুম আহ, ওই তারাশঙ্করের জামাই ছিলেন একটা বিশ্বনাথ রায়। হুম আহ, ছোট মেয়েকে বিয়ে করেছিলেন তারাশঙ্করে। ওই বিশ্বনাথ রায়ের সঙ্গে আমার যোগাযোগ হয়। হুম তো উনি নবকল্লোলটা দেখতেন, হুম ওই সময় বিয়ে করতেন। তো ওই নবকল্লোলে আমার সম্বন্ধে উনি লিখেছিলেন। সেই ছবিটা দেখে একজন ভদ্রলোক, মানে আমি জানি না ছবিটা দেখে এসে, যে ভদ্রলোক দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, মানে গেটের সামনে। সেটাও কিন্তু এই বাড়িতে নয়, মানে ওই ভাড়া বাড়িতে। তা আমি বলছি, কি হয়েছে? ভীষণ মানে একদম ভালো মানুষ টাইপের, মানে যেমন হুম হয় না হুম ভোলা হুম ভালা মানুষ। কি হয়েছে? না, আমি একটা বিয়ের কন্ট্যাক্টে এসেছি, আমি ইয়ে করব। আম, তা আমার না একটু সন্দেহ হলো, কারণ কত রকম লোক তো আসে। তা আমি বললাম, আপনি কার্ড নিয়ে এসেছেন? তা বললো, না, আমি কার্ড নিয়ে আসিনি। আপনি কার্ড নিয়ে আসবেন, আর সঙ্গে একটা গার্জিয়ান নিয়ে আসবেন। ঠিক, তো বলে ঠিক আছে। বুক করতে পরের দিন একজন ভদ্রলোককে নিয়ে এসছে, কার্ড নিয়ে এসছে। ঠিক আছে, তা আমাকে বুক করেছেন, টাকা দিয়ে বুক করেছে, আমি কার্ডটা পেয়েছি যখন, আমরা ঠিক আছে, ওকে। হুম এবার চলে গেছে। যেদিনকে আমার, মানে যেদিনকে আমি সারাতে যাব, সেদিনকে গাড়ি, আমি তো তখন, আমার গাড়ি ছিল না, গাড়ি আসতো, হুম ওনার মানে পার্টি গাড়ি পাঠাতো, গাড়ি পাঠিয়েছে। আমি বললাম, গাড়ি পাঠালে আপনি একসঙ্গে কোনো মহিলাকে পাঠাবেন, ছেলে থাকলেও ঠিক হুম ঠিক আছে, কিন্তু মহিলাকে পাঠাবেন। আমি এতগুলো আমার হুম ইয়ে হুম ছিল, ব্যারিয়ার ছিল, কেন দিনকাল সব সময় খারাপ, তাই হুম জন্য আমি বলতাম। তো যাই হোক, আমি উঠেছি। তা উঠে তখন বলছে যে, আমি যেহেতু বলেছি যে একটা মহিলাকে পাঠাবেন, হুম তখন ওনারা বলছে যে, দিদি আপনি কি ভয় পাচ্ছিলেন? আমি বললাম, না, এটা ভয় না। বলছে, না দিদি, আপনি ঠিক করেছেন, যেটা হুম করেছেন আপনি ঠিক করেছেন। তবে একটা মজার ব্যাপার আছে। আমি বলছি, কি ব্যাপার? বলছে, আপনাকে কে বুক করেছে জানেন? আমি বলছি, কে? মানে আর কি, মানে আবদারটা কে করেছে জানেন? আমি বলছি, কে? বলছে যে জামাই। মানে জামাই হুম। কেন? বলছে, আপনার নবকল্লোলে একটা ছবি বেরিয়েছিল, আপনার সম্বন্ধে বেরিয়েছিল, উনি দেখে এত ইন্সপায়ার হয়েছেন, উনি বলেছেন এই ভদ্র মহিলাকে দিয়ে আমার বউকে সাজাতে হবে, মানে এটা হচ্ছে ডিমান্ড করেছেন উনি। এবং বিয়েতে? বিয়েতে, মানে উনি উনি কিন্তু সম্বন্ধ বিয়ে, মানে লাভ হ্যাঁ ম্যারেজ হয়ে, কিন্তু হ্যাঁ হ্যাঁ। উনি শ্বশুরবাড়িতে মানে ডিমান্ড একটাই করেছেন, চাহিদা যে আপনাকে দিয়ে হ্যাঁ, সাজা। আমাকে দিয়ে সাজাতে হবে।
তা আমি তো শুনে মানে কি খুব ভালো বলবো, লাগলো। এত ভালো লেগেছিল আমার হ্যাঁ, শুনে, ডেফিনেটলি। এত ভালো লেগেছিল একদম এরকমও হয়। খুব ভালো লেগেছিল, এটা খুব ভীষণ সুন্দর। মজার ব্যাপার, এবং আমি শুনে সত্যি খুব ভালো লেগেছিল আমার। এবার জিজ্ঞেস করি, তোমার তো মেয়ে, হ্যাঁ, হ্যাঁ মেয়ে আমার কত, মেয়ে, মেয়ের তো বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ মেয়ের বিয়ে হচ্ছে এই 4 বছর হবে। আচ্ছা। হ্যাঁ মেয়ে, মানে আমার মেয়ে ভীষণ বন্ধু আমার। হ্যাঁ, নাতি নাতনি আছে? মেয়ে, হ্যাঁ একটা নাতি হয়েছে, 15 মাস বয়স। ও বাবা, এ তো ভীষণ পুটকি। ভীষণ দুষ্টু। হ্যাঁ, আর মেয়ে, 15 মাসে দুষ্টু হয়ে গেল, আর আচ্ছা। মেয়ে ভীষণ ভালো, হুম। ভীষণ ভালো মেয়েও কি মেয়েও। এই বিউটির এতে হ্যাঁ ও আছে? করেছে, ও তোমার হেয়ার নিয়ে করেছে, ল্যাকমি থেকে তোমার মেকআপ কোর্স করেছে, সবই করা। কিন্তু এখন একটা কোম্পানিতে চাকরি করে ও, ও হুম চাকরি করে। তাছাড়া মেকআপ, নিজের মেকআপ তো নিজে করতে পারে, এবং মেকআপ ও শিখিয়েওছে একটা হুম সময়। হুম। যে তুমি কি চুল মানে কাটিংও পারো? হ্যাঁ, চুল হেয়ার কাটিংও পারো? সব পারি আমি। আচ্ছা আচ্ছা আমি একটা সময় কাটিং করতাম, তো নিজের আচ্ছা। পার্লার নিজেই কাটিং করতাম, হ্যাঁ সব হ্যাঁ। কাজ করতে কোথায় হেয়ার পারতাম। কাটিংটা কাদের করতে শিখেছো? হেয়ার কাটিং আমি ওখান থেকে শিখেছি, শাহনাজ থেকে। সেনাস থেকে শিখেছো, হ্যাঁ। আচ্ছা। মেয়ের বিয়েতে তুমি নিজে সাজিয়েছিলে? লাস্ট প্রশ্ন। না, মেয়ের বিয়েতে আমি নিজে মানে সাজাতে পারিনি, কারণ আমি এত মানে কাজে ব্যস্ত। কাজে ব্যস্ত ছিলাম। আমি লাস্টে আমার কি হয়েছিল জানো, মেয়ের বিয়ের দিন পুরো পা লক হয়ে গেছিল, হাঁটু লক হয়ে গেছিল। তো মোটামুটি আমি একটু এবার সাম আপ করে নিই তোমার হুম। বিষয়টা। হ্যাঁ। তো স্বাতীদি একজন বিউটিশিয়ান, সে রূপচর্চার বিষয়ে এমন ভাবে উনি করেন যে সব দিকই কভার করা যায়। মানে যদি কেউ চায় যে একজন ডাক্তারি পদ্ধতিতে তিনি চর্চা করবেন, সেটাও করতে পারবেন। আবার যদি কেউ চান আয়ুর্বেদিক পদ্ধতিতে ওনার সমস্ত প্রোডাক্টস দিয়ে করতে পারেন, সেটাও ওনার পার্লারে করা যায়। এবং যদি কেউ চায় যে বিউটি থেরাপি শিখবে, সেও কিন্তু স্বাতীদির কাছে এসে শিখে একটা সার্টিফিকেট পেতে পারে। সুতরাং অনেকগুলো দিক কভার করা আছে স্বাতীদির। সুতরাং আপনারা যদি মনে করেন, আমি ডেসক্রিপশনে ওর নাম্বারও দিয়ে দেবো এবং এমনি স্ক্রলও করবে, তো চাইলে ওনার সঙ্গে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা যোগাযোগ করে এটা করতে পারেন। এবং আমার মনে হয় স্বাতীদি আপনাদেরকে নিরাশ করবে না। একদম না, তোমার মতো মানুষ যখন বল। চুল কি পেকে যাচ্ছে, যদি পেকে যায় তাহলে কিন্তু একদম চিন্তা করবেন না, কারণ স্বাতি সার্ভালে ব্ল্যাক মেহেন্দি আছে, যেটা 100% হচ্ছে ভেষজ, যেতে আপনার অ্যালার্জি হবে না, চুল ভালো থাকবে, চুল পড়া কমবে, এবং চুলটা হেলদি হবে। যেমন আমার চুল দেখুন, আমি কিন্তু সিনিয়র সিটিজেন, এখনো কিন্তু চুলটা হেলদি আছে। তাই জন্য বলবো 1 নম্বর হচ্ছে স্বাতিস ব্ল্যাক মেহেন্দি। আমি বলবো যে সব সময় কিন্তু যে মুখ একদম ফেস ওয়াশ দিয়ে ধুতে হবে তা নয়, রাত্রিবেলা শোবার আগে একবার করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুন, তাহলেই হবে। সোয়াটি ফেস ওয়াশ, এটা কিন্তু চায়ের নির্যাস দিয়ে তৈরি, মানে টি ট্রি অয়েল, টি সিড অয়েল আছে, আরো ইনগ্রিডিয়েন্টস আছে। কিন্তু আপনি যদি একবার ব্যবহার করেন, কারণ এতে আছে সব গ্র্যানুলস, এটাতে আপনি স্ক্রাবিং এরও এফেক্টটা পাবেন। কারণ বেশি স্ক্রাবিং যদি করেন ওপেন পোর্স হওয়ার চান্স আছে, কিন্তু এটাতে কোনো চান্স নেই, তাই ভয় নেই। স্বাতি সোয়াটি আপনি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুন রোজ রাতে। মুখটা যদি বুড়িয়ে যায়, যদি রিঙ্কলস পড়ে যায়, তাহলে কি করবেন? তাহলে একটা কিন্তু উপায় আছে, সপ্তাহে 3 দিন এই ভেজ প্যাকটা কিন্তু আপনি একটা কি করতে পারেন, দুধ দিয়ে গুলে মুখে লাগান, জাস্ট 20 মিনিট রাখুন, ঈষদ উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন আপনার স্কিনটা কিন্তু টান টান আছে, আপনার স্কিনে কোনো রিঙ্কলস আসছে না। তো স্বাতীদির এই প্রচেষ্টাটা আমার মনে হয় খুব ভালোভাবে কাজ দেবে। থ্যাংক ইউ। এবং এই বলে আজকের আমার এই ছোট্ট গল্পটা শেষ করছি। নমস্কার। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। এতক্ষণ তো আমি নিবেদিতার সঙ্গে একটা দারুণ আড্ডা দিলাম। নিবেদিতাকে আমি অনেকদিনই চিনি, ও খুব ভালো একজন জার্নালিস্ট, এবং আজ থেকে নয়, অনেক বছর থেকে আমি ওকে চিনি। আর ও অনেক ভালো জায়গায় কাজ করেছে, মডেলিং করেছে, ওর সম্বন্ধে অনেক শুনেছি, এবং নিয়মিত আমি নিবেদিতা অনলাইন দেখি, আপনারাও দেখুন, সাবস্ক্রাইব করুন, আর সবাই ওকে আশীর্বাদ করুন যেন এই চ্যানেলটা অনেক অনেক দূর যায়, আর আমাকেও তার সঙ্গে একটু আশীর্বাদ করবেন এবং ভালোবাসবেন। ভালো থাকুন।